ये तो सच है कि भगवान है मगर फिर भी अनजान है। धरती पे रूप माँ बाप का उस विधाता की पहचान है। ये तो सच है कि भगवान है। वेलकम टू टॉक ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আর আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কীর্তি, অনলি মস্তি। তো আজকে ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, কেন গাইলাম আমি জানি যারা ভেতর থেকে ফিল করতে পারেন কিছু কিছু জিনিস তারা বুঝেই গেছেন, তাদের বোঝাতে হয়নি, আর নতুন করে হবে না। কিন্তু তাও আমার কর্তব্য, যখন গানটা গেয়েছি তখন কেন গেয়েছি, কী জন্য গেয়েছি, কোন পরিপ্রেক্ষিতে গেছি অবশ্যই বলবো। তার আগে বলি যে ভিডিওটা কী নিয়ে হচ্ছে। হ্যাঁ, বুঝেই গেছেন আজকে এই ভিডিওটা রুমালির ছেলের পৈতে বা উপনয়ন, সেটার যে রীতিনীতি, যে রিচুয়ালস, সেই সংক্রান্ত যে ভিডিওটা এসছে, সেই ভিডিও সংক্রান্ত, মানে সেই ভিডিওটা দেখলাম, দেখে যা যা বলার অবশ্যই বলবো। কিন্তু সবার আগে বলে দিই যে এই গানটা গাইলাম কেন। একটা কথা আছে না যে ভগবান মাকে কেন বানিয়েছে, কারণ ভগবান তো সব জায়গায় থাকতে পারে না, সেই জন্যই বাবা মাকে বানিয়েছে। হ্যাঁ, তো যাতে প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা বাচ্চার কাছে একটা করে তাদের নিজস্ব পার্সোনাল ভগবান থাকে, তাই তো? এটাই আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি। বাট যার সম্পর্কে আজকে আমরা এই কথাটা বলছি, মানে এই ভিডিওটা হচ্ছে, সে কিন্তু সেই জিনিসটা কোনোভাবেই শেখেনি, একেবারেই শেখেনি, কারণ তার শিক্ষাটাই অন্যরকমভাবে হয়েছে। তো যাই হোক, এবার আপনারা বলবেন যে কার মা বাবার কথা বলছেন, এই রুমালির মা বাবা? ওরা তো ওদেরকে ছোটোবেলায় ছেড়ে দিয়েছিল, তাই না? রুমালিকে পরিত্যাগ করেছে। সেটা রুমালি জানলো কী করে? অবশ্যই এই কথাটা ওর মামার বাড়ির লোকেদের কাছ থেকেই ও শুনেছে, তাই তো? কারণ ওর পক্ষে যে ছোট বয়সে ওকে ওখান থেকে নিয়ে আসা হয়েছিল, তার সেই সময় কিন্তু ওর পক্ষে জানা সম্ভব এটা ছিল না যে মা বাবা ওর ভালোর জন্য ওকে তার মামা বাড়ির হাতে তুলে দিয়েছে, না নিজেদের ভালোর জন্য ওকে পরিত্যাগ করেছে। তার সম্ভব কিন্তু ছিল না। তো যাই হোক, তাকে বোঝানো হয়েছে। একটা কথা বলুন, এই রুমালের যে হাজবেন্ড, মানে থুনথুন, তার মা তো তাকে কোনোদিনও কোনোভাবে পরিত্যাগ করেনি, ছোটোবেলা থেকে বুকে আগলে করেই মানুষ করেছে। তাহলে সে কি করে তার মাকে ভুলে যেতে পারলো, বা তার বাবাকে ভুলে যেতে পারলো? বাবাকে তো ভুলে গেছে অনেক আগেই। অবশ্যই আজকে অনেক কিছু কথা আপনাদের বলবো, যারা পুরনো তারা জানেন, যারা পুরনো না তারা কিন্তু জানেন না। তো মানে নতুন যারা দেখছেন তারা জানেন না। তো এখানে এবার আপনারা বলবেন যে থুনথুনের বাবা মা আসবে কি করে? তারা তো দুজনেই পরলোক গমন করেছেন। হ্যাঁ, অবশ্যই করেছেন। কিন্তু এই যাদেরকে ও ইনভাইট করেছিল ইনসাইড আউট, মানে সৌহার্দ্য আর অর্পি, তাদের অনুষ্ঠানগুলো রুমালি কি কোনোদিনও দেখেনি? দেখে না। প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু সৌহার্দ্যর মা তার ছবি কিন্তু থাকে, তার প্রেজেন্স কিন্তু ওখানে থাকে, ওদের মনের মধ্যে থাকে। তো সেখানে এত বড় একটা উপনয়ন, একমাত্র নাতি, তার উপনয়ন হলো, তাদের বংশের এই রীতি, এটা নিশ্চয়ই মায়ের বাড়ির কোনো রীতিনীতি পালন করছে না, যেখানে ঠাকুমার ছবিটাও না হলে চলবে, ঠাকুমা বা ঠাকুরদাদার ছবিটা না হলে চলবে। ঠাকুমা ঠাকুরদাদুর লেগেসি, সেটাকে বহন করে নিয়ে যাবে পৈতের মাধ্যমে নাতি। তো তাদের আশীর্বাদ প্রয়োজন ওদের কাছে নেই, ওদের কাছে প্রয়োজন নেই। না হলে একটা ছবি কিন্তু রাখতেই পারতো। আর রুমালি না বলেছে এই থুনথুন, তার মনে হয়নি যে তার বাবা মায়ের একটা ছবি ওখানে রাখা দরকার ছিল? এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, বাট তাকে আর কি বলবো, সে তো তার বাবা মারা যাওয়ার 6 মাসের মধ্যেই বিয়ে করেছিল, এইটা কিন্তু শোনা যায়। তো তাহলে আমি কি ভুল বলছি? আমি ভুল বলছি না। যারা পুরনো আছেন তারা কিন্তু জানেন, যারা প্রতিটা ব্লগ দেখেছেন তারা কিন্তু এই জিনিসটা জানেন, ঠিক আছে? তো যাই হোক, সেই সময়ই কিন্তু অসুজ মানেনি, বাবা মারা গেছে, তার 6 মাসের মধ্যে বিয়ে করে নিয়েছে, মাও কিচ্ছু বলতে পারেনি, একমাত্র ছেলে কি করে বলবে? তো এদের যখন লাভ স্টোরি শুনেছিলাম তখনই কিন্তু বুঝেছিলাম যে এই থুনথুন রুমালিকে দেখেই বুঝে গেছে যে ও শুধুমাত্র জিনিসপত্র, মানে মেটেরিয়ালিস্টিক ওর ভালোবাসা, ওর ভালোবাসাটা সেরকম, রীতিমতো ও একজন গোল্ড ডিগার। কারণ আমি শুনেছিলাম ওদের একটা ব্লগে, যেখানে আলাপের সময় বলেছিল যে থুনথুন এই রুমালিকে দেখেই বলেছিল যে আমার কাছে না বাইক আছে, শোনাচ্ছিল
যে আমার কাছে বাইক আছে, মানে আমার রূপ আমাকে দেখতে দিয়ে বিচার করো না, আমার কাছে জিনিসপত্র অনেক আছে, আমার বাইক আছে, মানে আমি ভালো পয়সাওয়ালা ঘরের ছেলে, আর সেটাতেই পটে গেছিল। তাহলে বুঝতে পারছেন গোল্ড ডিগার ওয়ার্ডটা যে ইউজ করলাম, খারাপ করলাম কি? একেবারেই নয়, ঠিক আছে? তো এইভাবে যাদের ভালোবাসাই হয় জিনিসের মাধ্যমে, মনের মিল হলো কি হলো না, জাস্ট তোমার কাছে একটা জিনিস আছে, তোমার বাইক আছে, তোমার বাইকে চড়ে চড়ে আমি ঘুরতে পারবো, সে সময় যে সময় ওদের প্রেম, সে সময় একটা বাইক থাকা অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। তো সেখানে বাইকে করে ঘুরতে পারবো, সেই জন্যই ওকে চুজ করা। ও কীরকম, ওর নেচার কীরকম সেসব কিছু না জেনে জাস্ট একটা বাইক আছে অমনি আমি রাজি, আমি রাজি, এই জিনিসটা। কারণ থুনথুনও নিশ্চয়ই বুঝেছিল যে মেয়েটাকে দেখে যে ওকে ঠিক কোন জিনিসটা দিয়ে বললে, মানে বলে না যে কোন দেবতাকে কোন ফুল দিলে সন্তুষ্ট হয়, এই থুনথুন বুঝে গেছিল যে একে কোন জিনিসটা দিলে একদম পটে যাবে। তো একদম জায়গা মতো, যেটা ওর কাছে নেই, হ্যাঁ, রু ফু ফ্যানা তানা সেগুলো নেই, কি আছে না একটা বাইক আছে, চলো এটা দিয়েই পটে। তো সেরকম পটে যখন গেছে, তখন বাই চান্স যদি পাখি হাতছাড়া হয়ে যায়, তাই জন্য বাবা মারা গেছে, কোনো ব্যাপার না, তার মধ্যেই বিয়ে করে নিয়েছে। কারণ ওর প্রতি সেরকম বিশ্বাস হয়তো ছিল না, এটাই তো বলতে হবে, হয়তো ছিল না, নালে বাবার বাৎসরিক অবধি অপেক্ষা করা যেত না। আমি কিন্তু বাৎসরিক বলছি, বাবার মৃত্যুর 1 বছর বলছি না, বাৎসরিকটা তার আগে হয়। ওয়েট করতে পারতো না, কিন্তু করেনি, ভেবেছে যে যদি বেটার চান্স পেয়ে যায় আমার চেয়ে, আমাকে তো অমনি এক মুহূর্তে ছেড়ে সেই বেটার চান্সের কাছে চলে যাবে, সেই জন্য কোনো রকমভাবে কোনো চান্স নেয়নি। বুঝতে পারলেন? তো এই যখন কথা হলো যে ছেলে নাকি নিজের বাবার মৃত্যুর একটা বাৎসরিক অবধি অপেক্ষা করতে পারেনি বিয়ে করার জন্য, তাকে আর সে বাবাকে মনে রাখবে, মাকে মনে রাখবে, কি করে বলা যায়? শুধুমাত্র যখন কন্টেন্টের জন্য পুরনো কিছু কথা বলতে হয়, তখন বাবা মায়ের কথা নিয়ে আসে, বাদবাকি আর আনে না। না হলে এত বড় একটা অনুষ্ঠানে বাবা মায়ের ছবি থাকতো। অনুষ্ঠান ছাড়ুন, ওদের অত বড় বাড়িতে বাবা মায়ের একটা ছবির জায়গা হয় না, কারণ সেটা বড্ড বেমানান। যেরকম কিনা নচিকেতার বৃদ্ধাশ্রম গানের মধ্যে আছে যে বাবার ছড়ি ঘড়ি তারপর ছবি, এগুলো বড্ড বেমানান সুন্দর ফ্ল্যাটের মধ্যে। তো সেখানে ওদের ট্রিপ্লেক্স ফ্ল্যাট, বড় বাংলো, সেখানে বড্ডই বেমানান, সেই জন্য তাদের জায়গা আজও অবধি হয়নি। এই যে এবার বলছি যে বাবা মায়ের কথা, বাতকুল্লার বাবা মায়ের কথা বলছি, যে রুমালি ডাকলো না, ঠিক আছে চলো আমি মানছি যে ডাকলো না, কারণ তারা মেয়েকে মেয়ে বলে তখন, মানে সেই যে দিয়ে দিয়েছিল তারপর থেকে আর মেয়ে খোঁজ খবর রাখেনি, মেয়েকে মেয়ে বলে মনেই করে না, সেই জন্য। তারপরেও কিন্তু বাবা মায়ের সাথে বন্ডিং আমরা প্রচুর দেখেছি, একটা সময় বন্ডিং দেখেছি, বাবা মা ভাইয়ের বিয়েতে যাওয়া, পুরো দস্তুর সমস্ত কাজকর্ম করা, তো সেখানেও কিন্তু আমরা দেখেছি। তখন কিন্তু একবারও এই প্রশ্নগুলো ওঠেনি যে বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো না, বাবা মা আমাকে ছেড়ে দিয়েছে, বাবা মা আমি মেয়ে বলে আমাকে পরিত্যাগ করেছে, তখন কিন্তু এই ব্যাপারগুলো ছিল না। তখন স্বার্থ ছিল, ব্যবহার করেছে। তো যে কিনা তুলে নিয়ে এসেছিল ওখান থেকে, বুকে করে মানুষ করেছে, সেই দিদিমা, তার তো এখনো বাৎসরিক কাজ হয়নি। তো তার মধ্যেই কি করে এই পৈতের অনুষ্ঠানটা হলো? মানছি ওদের গোত্র আলাদা, ওদের একেবারেই গোত্র আলাদা, ওরা করতেই পারে, আমি বলছি না এখানে ধর্মীয় কোনো বাধা আছে, কিন্তু মনের বাধা তার মনে হলো না যে ঠিক আছে বাৎসরিকটা হোক। এমনও ব্যাপার নয় যে এখনই এই বছরই না দিলে, এই সময় না দিলে ছেলের বয়স চলে যাচ্ছে, না, এখনও সময় ছিল, 17 বছর এমনকি 24 বছর বয়স অবধি পৈতে দেওয়া যায়। তো এখানে আর কয়েকটা মাস অপেক্ষা করা গেল না? আমার তো মনে হয় সমস্ত কিছুই কন্টেন্ট। আর তাছাড়া ওর যে মানে শকুনি রূপী মাসি আছে, যেরকম শকুনি মামা ছিল দুর্যোধনের, ওর তো একটা মাসি আছে না, আমাদের মসজিদজিকে দেখলাম, বাপরে বাপ, মসজিদের মুখের থেকে পুরো ঝরে কুটনামি পড়ে, পুরো ঝরে চোখ দেখেই বোঝা যায় ফুল কুটনি, ভেতরটা একেবারে কুটনি, বিষের মধ্যে ভর্তি, একেবারে বিষে ভর্তি। সেই বিষগুলোই দিনের পর দিন এই রুমালির মধ্যে ঢুকিয়েছে। নাহলে উনিও তো বলতে পারতো যে দাঁড়া অপেক্ষা কর, উনি তো মাতৃস্থানীয়, তাই না? রুমালি তো ওনাকে মায়ের জায়গা দেয়, সেক্ষেত্রে এটা বলতে পারলো না যে দাঁড়া আর একটুখানি কটা দিন অপেক্ষা কর? নাকি রুমালি বলেছে যে না, আমার ভিউজের জন্য এখন এই জিনিসটা করতেই হবে, কারণ হুট করে যে ছোট্ট মেয়ের পাশে গিয়ে দাঁড়ালাম, সেখানে তো আমার মানে আসলেও তো কিছু না, লেনেকে দেনে পড়ে গে, আমার উল্টে আরও অনেক বেশি ভিউজ কমে গেছে, তার চেয়ে বরং কলকাতা
কলকাতা, তারপর কলকাতার ব্লগ, এগুলো দেখালে আমার একটুখানি ভিউজ আপ হবে, যেটা কিনা অলরেডি ওর হয়েও গেছে। ওদের যে যদি এটাই প্ল্যান থাকে, সেই প্ল্যানটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। কলকাতা লেখে যখন, বা এই ধরনের আত্মীয় স্বজন সমস্ত কিছু যখনই লেখে, তখনই কিন্তু ভিউজ আপ হয়ে যায়। তো ছোট্ট মেয়ের পাশে গিয়ে দাঁড়িয়ে যে মুখটা পুড়িয়েছিল, সেটা কি এই পৈতে দিয়ে ঢাকার চেষ্টা করলো, মানে পৈতেটা দেখিয়ে, তাদের বাড়ির এই রিচুয়ালসগুলো দেখিয়ে হঠাৎ করে মা চাবেটের যেহেতু ছিল, অবশ্যই যারা অনেক দিন থেকে দেখছে, যারা ওর ছেলেকে ছোটোবেলা থেকে দেখছে, তার জীবনের এত বড় একটা জিনিস তারা তো দেখতে চাইবেই। তো সেই জন্য এই মনে করলো যে চলো তাহলে এইটাই করি এখন, তাহলে আমাদের ভিউজ আপ হবে, যেটা কিনা হয়েছে। তাহলে চিন্তা করে দেখুন, ওদের থুনথুনের মা বাবার একটা ছবি পর্যন্ত দেখা গেল না। বাতকুল্লা থেকে তো এই রুমালির মামুনি আর বাবা ভাই কাউকে তো নেমন্তন্ন করলোই না। এমনকি থুনথুনের পরিবারের কেউ নেই ওখানে, কেউ নেই, একজনও নেই। এক মাসি শাশুড়ির সাথে খুব ভালো সম্পর্ক ছিল, মানে বলেছিল মাসি শাশুড়ির সাথে খুব ভালো সম্পর্ক, তাকেও কিন্তু দেখা গেল না উপনয়নে। ঠিক আছে, তো যাই হোক, আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে থুনথুনের আদি বাড়ি টাকিতে, না ওটা ভুল বলেছিলাম, ওর আদি বাড়ি হচ্ছে বসিরহাটে। আমার একটু বলতে ভুল হয়েছিল। তো থুনথুনের তো মাসি মামা তারাও তো রয়েছে, তাহলে থুনথুনের মাসি মামার সাথে কি ভালো সম্পর্ক ছিল না? মা মারা যাওয়ার পর থেকে আর কোনো রকমভাবে যোগাযোগ রাখা গেল না, কেন, কিসের জন্য? এগুলো তো করা বাড়ির বউয়ের কর্তব্য, একমাত্র বউ, সে পুরো পরিবারের সাথে যোগাযোগ করে রেখে পুরো বেঁধে রাখবে, ব্যাপারটাকে বেঁধে রাখবে, বাড়ির বউয়ের কর্তব্য। সেখানে সে শুধু মানে অন্যদের সাথে সম্পর্ক তো দূরে থাক, নিজের মায়ের সাথেও সম্পর্ক রাখতে দেয়নি। যখন মানে উনি একেবারে নিজের শেষ কটা দিন একান্তে নিভৃত্তে কেঁদে অবশ্যই কেঁদে, নিজের একমাত্র ছেলেকে না দেখতে পেয়ে কেঁদে মনোকষ্টে কিন্তু উনি গেছেন। তাহলে ভাবুন, আর যখনই তিনি গেলেন তারপরেই ওরা চলে আসলো এখানে, কি না সমস্ত কিছু বিক্রি বাট্টা করে সব গুছিয়ে গেছে, তারপর তো যেতে হবে, তাই না? সেই জন্য। তো যাই হোক, অনেক কথা হলো, যেগুলো ব্যাক স্টোরি, এগুলো অনেক পুরনো কথা, যেগুলো এখন তুলতে বাধ্য হলাম। এবার বলুন, যে যারা কিনা রুমালির সম্পর্কে বলেন যে হ্যাঁ ওর তো বাবা মা ওর সাথে এত অন্যায় করেছে, ও তো তার সাথে যোগাযোগ কি করে রাখবে, তাদের সাথে যোগাযোগই রাখা উচিত না, তাদের মুখ দর্শন করা উচিত না, মানছি। তাহলে শ্বশুর বাড়ির লোকেরা থুনথুনের সাথে কি এমন খারাপ করেছে, আর ওর সাথেই বা কি এমন খারাপ করেছে যে কিনা তাদের সাথেও সম্পর্ক রাখতে পারছে না? তাহলে বুঝতেই পারছেন, ওর একমাত্র সম্পর্ক রাখা কিন্তু ওই মাসি আর পাশাপাশি মামা, তারা আসে, তারা মানে মাসি যাকে বলছেন তাকেই, এই মাসি আর ছোট মামা, তারা দুজনে মিলে কিন্তু কলকাঠি বেশ ভালো করে নাড়ায়। আজকে শুনলেন যে এই পুরো ব্যবস্থাপনায় কিন্তু মাসি মামা দুজনেই ছিল। তারা কেউ লাইটের কাজ করছে, কেউ প্যান্ডেলের কাজ করছে, কেউ ক্যাটারিং করছে, সমস্ত ওদের হাত দিয়ে হচ্ছে, বুঝতে পারছেন তো? এরাই এই ছোট মামা আর এই মাসি, এরা হচ্ছে সে একেবারে সব। আর বড় মামা সে মাঝে মাঝে আসে, যদ্দূর জানি। তো যাই হোক, এটাতে বোঝা যাচ্ছে তাহলে যে রুমালির শুধুমাত্র মাসির সাথেই, ওর নিজের মাসির সাথেই সম্পর্ক ভালো রাখতে পারবে, আর কারোর সাথে রাখতে পারবে না। তাহলে লোকগুলোর দোষ না রুমালির দোষ? এই যে আমি কথাটা বললাম যে রুমালির জীবনে শকুনি মাসি, তো আমি কি খারাপ কথা বললাম? চিন্তা করে দেখুন, নয় শুধুমাত্র বাতকুল্লার ফ্যামিলির সাথে সম্পর্ক থাকতো না, সবার সাথে সম্পর্ক খারাপ, শুধুমাত্র এই মাসি ছাড়া। বুঝতে পারেন কিছু? মাথায় যায় আপনাদের কিছু? এটাই হচ্ছে ব্যাপার। এদিকে বাতকুল্লায় কিন্তু ওদের সাথে সবার আমরা দেখলাম যোগাযোগ ছিল না, কিন্তু আবার যখন যোগাযোগ হয়েছে, যখন ওরা সামনাসামনি গিয়ে পড়েছে, তখন কিন্তু দেখে বোঝার উপায় নেই যে এদের মধ্যে এতদিন যাওয়া আসা ছিল না, যোগাযোগ ফোনাফোনি যে ছিল সেটা কিন্তু বোঝা গেছে। ঠিক আছে, তো চলুন এবার চলে আসি ভিডিওর মধ্যে, যেগুলো দেখলাম সেগুলো নিয়েই বলি। তো প্রথমেই হচ্ছে গিয়ে গঙ্গা আরতি করতে যাবে। তো সেখানে ভিক্ষা মাকে দেখালো, ভিক্ষা মা তার পরিচয় কিছুই বললো না, শুধু বললো ভিক্ষা মা। তো তার দেখলাম ঘটের মধ্যে স্বস্তিক যখন দিচ্ছিল ডান এই আঙুলটা দিয়ে, এই আঙুল দিয়ে কিন্তু কোনো রকম কোনো কাজ করা উচিত নয়। এই যে ঘটিটা এরকম করে নিয়ে এরম করে স্বস্তিকটা আঁকছিল, এই আঙুল কখনোই চলবে না, অলওয়েজ এই আঙুল দিয়ে করতে হবে। এই আঙুল দিয়ে মানে এই যে অনামিকা দিয়ে
এটা দিয়ে করতে হবে, এইটা দিয়ে কখনো নয়, কখনো না। যে কোনো মানে ঠাকুরমশাই আছেন তারা কিন্তু সঙ্গে দেখলেই বলেন। তো সেখানে ভিক্ষামা, ওর ভিক্ষামা নিশ্চয়ই তিনিও ব্রাহ্মণ, আমি জানি না, সেটা ম্যান্ডেটরি নয় যে ব্রাহ্মণই হতে হবে, আমি যা শুনলাম, বাট আমার মনে হয় উনি হয়তো ব্রাহ্মণ, বাট তিনি কি এই নিয়মটা জানেন না। তারপর আরেকটা জিনিস হয় শ্রী, যেটা শ্রী আসে সেটা কিন্তু কোনো ব্রাহ্মণ বাড়ি থেকে আসে, ব্রাহ্মণ বাড়ি থেকে তৈরি করে শ্রী পাঠানো হয়, তেল, তারপর তেল ফেল ওর মধ্যে দেওয়া হয়, অনেক বড় রিচুয়াল থাকে। তো সেসব কিছুই হলো না, ওর মাসিকে দেখলাম ওই কুলোটা সাজিয়ে দিচ্ছে, এটা কিন্তু কথা নয়, এটা হওয়ার কথা নয়। তো এখানে ব্যাপারটা হচ্ছে গিয়ে রীতিনীতি আচার অনুষ্ঠান সমস্ত কিছু কিন্তু থুনথুনের বাড়ির লোকরা বলে দেবে, যেখানে তাকে দেখাই যায়নি ওখানে, সে তাকে পরবর্তীকালে দেখা গেছে যখন একদম ঠাকুরমশাই এসছে তখন সেখানে সে বসেছে। বাদবাকি এই রীতিনীতিগুলো কিন্তু থুনথুন যে বলে দেবে যে না আমাদের এটা লাগে, এরকম করতে লাগে, সেসব বলার মতো কেউ ছিল না। রুমালি বলছে যে আমাদের পাশাপাশি এখানে যারা আছে না তাদের এক ডাক দিলেই তারা চলে আসে, আর তাদেরকে যা জিজ্ঞাসা করো তারা সেটা বলে দেয়। তার মানে বুঝতে পারছেন, প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু ব্রাহ্মণ হলেও, প্রত্যেকটা ব্রাহ্মণ ফ্যামিলি হলেও তাদের প্রত্যেকটা বংশের কিন্তু আলাদা আলাদা রীতি নিয়ম থাকে, যেগুলো শুধুমাত্র বংশের লোকরাই জানে। সেখানে এই রুমালির ছেলের যে পৈতেটা হলো সেটা কিন্তু সম্পূর্ণ, বললাম না, আমি বলেছিলাম আগে সম্পূর্ণ প্রহসন হচ্ছে, কারণ প্রত্যেকে ওখানে যারা যারা ছিলেন তারা প্রত্যেকে তাদের যে বংশের নিয়মগুলো, যে এটা এরকম করতে হয়, ওটা ওরকম করতে হয়, সেরকমভাবে করেছে। ওটা একটা খিচুড়ি হয়েছে, প্রহসন হয়েছে। আসল মানে ওদের বংশের নিয়মের কিন্তু কিচ্ছু হয়নি, কারণ বলার মতো কেউ ছিলই না, বংশের কেউ ছিলই না যে কিনা বলে দেবে যে কীরকমভাবে হয়। তো যাই হোক, দিদিমা মারা গেল, তার বাৎসরিক হলো না, তার মধ্যেই ভিউজ আপ করার জন্য কি হলো না পৈতে। তো একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে সমস্তই নিয়ম কিন্তু ভুল হচ্ছে, কারণ সব যখন মানে অনেকে যদি থাকে তখন নানা মুনি নানা মত, এই বলবে যে আমার এরকম করতে হবে, ও বলবে ওরকম, না এরকম হয় না সেরকম হয়, তো বুঝতেই পাচ্ছেন সব ভুল হয়। তো এখানে যেখানে এই কুলোটা সাজানো হলো সেই সাজানোটা কিন্তু সম্পূর্ণ ভুল হলো, ওটা কিন্তু কোনো ব্রাহ্মণ বাড়ি থেকেই করা হয়, তারা সাজিয়ে দেয়, তারপর সেটা নিয়ে যাওয়া হয় গঙ্গা আরতি করতে, গঙ্গা নেমন্তন্ন করতে, তাই তো। তো যাই হোক, সেখানে গেল। একটা জিনিস দেখলাম আজকে, সেটা হচ্ছে কাকে না, এই যে মামার মেয়ে, যার কথা আগের দিনই বলছিলাম, হ্যাঁ, অঙ্কিতা, তো তাকে দেখলাম ওখানে রয়েছে। আমি সেটাই ভাবি যে মানুষ কতটা স্বার্থপর, এই জন্যই কিনা ও কোনো রকমভাবে মানে ডাবল গেম খেলেছিল। ও দর্শকদের কাছে, দর্শকরা যখন বারবার করে জিজ্ঞাসা করেছে পিসির সম্পর্কে, বড় পিসির সাথে এত ভালো সম্পর্ক ছিল, কিন্তু বড় পিসির সম্পর্কে একটা কথাও কিন্তু ও বলেনি বা তাকে কোনো রকমভাবে সাপোর্ট করেনি। উল্টে ও টিনের সাথে ভালো সম্পর্ক ছিল সেটা বলেছে যে আমার সাথে ভালো সম্পর্ক ছিল, সেফ গেম খেলেছে। কেন সেটা আজ বুঝি। তো তখন ভেবেছিলাম হয়তো দুঃখ দিতে চায় না সেই জন্যই বলছে, বাট এখন বুঝলাম দর্শকরা, প্রত্যেকটা দর্শক কিন্তু, এই জন্য বলি না যে দর্শকদের থেকে ভালো কেউ বুঝতে পারবে না। বেশি সংখ্যক দর্শক যখন কোনো কথা গিয়ে বলবে, তাহলে মানে বুঝবেন যে সবাই সেই জিনিসটা ফিল করেছে, তবেই সেটা হয়েছে, একজন দুজন বিচ্ছিন্ন কিন্তু নয়, যখন যেটা সবাই ফিল করে। তো ওর যে ভিডিওটার মধ্যে কথাও বলেছিল টিনের সম্পর্কে, সেখানে প্রত্যেকটা মানুষ গিয়ে বলেছিল যে তুমি সেফ খেলছো। তো আজ বুঝে গেলাম যে ও কেন সেফ খেলছিল, কারণ ওর এই দিদির গুড বুকসে থাকতে চায়। খবর তো নিশ্চয়ই তখনই পাচ্ছিল যে কিছুদিনের মধ্যেই আবার আসতে হবে, পইতে হবে, কিছুদিন না হোক আসতে তো হবে। ওই সময় নিশ্চয়ই আলোচনা শুনেছিল যে এবার পইতে দিতে হবে, পইতে দেবো, এখানে আসবো, কারণ ওখানে কেউ থাকে না, এখানেই সবার মাঝখানে পইতে দেওয়া হবে, শুনেছিল। সেই জন্যই কিনা ও টিনের সম্পর্কে বললো যে ওর সাথে একসময় ভালো সম্পর্ক ছিল, কিন্তু ও একেবারেই নিজের বড় পিসি বা দাদার সম্পর্কে একটা কথা বললো না। তার কারণটা আজ বোঝা গেল যে ও এই রুমালির সাথে সম্পর্ক ভালো করে নিয়েছিল, সেই জন্যই ওদেরকে একেবারে মানে নেই, ওর কাছে কোনোভাবে অস্তিত্বই নেই তাদের সেরকম। তো টিনকে কোথা থেকে পেলি ভাই, তোর সন্দীপদা না থাকলে কি টিনকে পেতিস? বড় পিসি না থাকলে কি পেতিস টিনকে? হ্যাঁ, যে ওর সাথে সম্পর্কর কথা বলছিস, আর ওদের এই সন্দীপকে
আর তার মাকে সম্পূর্ণভাবে ভুলে মেরে দিলি একেবারে, তাই না? অবাক লাগছে ওকে, কিন্তু অঙ্কিতাকে আমি একটু অন্যরকম ভেবেছিলাম, বাট দেখলাম না, সেই একই রকম একেবারে স্বার্থ, যেরকমভাবে স্বার্থ নিয়ে মানুষ চলে ও ঠিক সেরকম আর কি। সেই জন্যই বেশি ভালো ওই ছোটো মার ভালো গয়নাটা পেয়েছে। তারপর এখানে এখন দিদির সাথে মুখ দেখিয়ে যদি ওর ভিউজটা একটু আপ হয়, যদি ওর ব্লগটা একটুখানি চলে, যদি সন্দীপ তার পিসিকে সাপোর্ট করতো তাহলে কি পেতো? কিছুই তো পেতো না। সেই জন্যই বুঝতে পারলাম, তো খুব খারাপ লাগছিল। তো যাই হোক, ওখানে আরও অনেকেই গেল, দেখলাম যে এই যে আমাদের শকুনি মাসি, মানে আর ওনার একটা ভালো নাম একজন আমাকে বলেছে, আমাদেরই দর্শকদের মধ্যে বলেছে যে ওনার নাম দাও ঘসিটি বেগম। অ্যাকচুয়ালি ঘসিটি বেগমই বটে, যেভাবে নিজের দিদির সাথে ছলনা করেছে, যেভাবে নিজের দিদির পিঠে ছুরি মেরেছে, যেভাবে দিদির সাথে বেইমানি করেছে, তো ঘসিটি বেগম নামটা কিন্তু ওনার সাথে একদম সব দিক দিয়ে যায়, দেখতের দিক দিয়েও আর ওনার ক্যারেক্টারের দিক দিয়েও ঘসিটি বেগম, ঠিক আছে? তো যাই হোক, মসিজি, আমি তো মসিজি বলবো, বাট নামটা আমার ভালো লেগেছে। আপনারাও বলবেন কেমন লাগলো, কারণ আপনাদেরই মধ্যে কেউ একজন আমাকে বলেছিল যে এটা বলো। তো যাই হোক, সেখানে দেখলাম যে অনাচার, প্রথম থেকেই অনাচার। দেখুন এখানে ব্যাপারটা কি বলুন তো, এবার আপনারা যদি বলেন যে ও অনাচার করছে তো তোমার কি, না আমার কিছু না, অবশ্যই আমার কিছু না, কিন্তু এই অনাচারটা ও যদি অফ ক্যামেরা করতো আমি কিন্তু বলতেও যেতাম না। ও যদি এগুলো কিচ্ছু না দেখাতো, জাস্ট একদিন দেখাতো ওয়ান ফাইন মর্নিং বা ওয়ান ফাইন ইভিনিং, ও দেখাতো যে আমার ছেলের পৈতে হয়ে গেছে, আমি কিন্তু কিছু বলার জায়গা ছিল না। হয়তো এটাই বলতাম, বাবা এত বড় একজন সেলিব্রিটি ব্লগার, তার ছেলের এরকমভাবে চুপিসারে হয়ে গেল। তো এমনি তো এইটা যেটা হয়েছে, আসল উপনয়নটা সেটা কিন্তু চুপিসারের মতোই হয়েছে, কারণ আসল উপনয়ন যেটা রীতিনীতিগুলো কিন্তু সম্পূর্ণ বিয়ের মতো করে করতে হয়, জাঁকজমক করে করতে হয়, একেবারে ঢোল কাঁসা তাসা সব বাজিয়ে খুব সুন্দর করে সেখানে ওর কিন্তু কিচ্ছু হয়নি। যেই জায়গাটা চুজ করেছিল দেখেছিলেন, এরই যে বলেছি না, এর এই মসিজিটা সবসময় ওকে লুজার করতেই চায়, সবসময় লুজার করতে চায়। যেই জায়গাটা চুজ করেছিল দেখেছিলেন, এত বড় সেলিব্রিটি এখন হয়ে গেছে, সেলিব্রিটি ব্লগার হয়ে গেছে যারা ইনসাইড আউট, তাদেরকে নেমন্তন্ন করেছিল, তারাও এসছে, কতটা হাম্বলভাবে ওদের সাথে বসেছিল, কথা বলছিল, সব কিছুই আমরা দেখেছি। সেখানে ওদের খেতে দিয়েছিল জায়গাটা দেখেছিলেন, পাশে পুরো পানের পিক। আমি শুধু ভাবছি যে সত্যি সৌহার্দ্য অর্পি হয়তো একসময় ওদেরকে এই রুমালি নিজের চ্যানেলে প্রমোট বা যাই হোক কোল্যাব করেছিল বলে সেই কৃতজ্ঞতা বোধের জন্য বসে খেয়েছে ওখানটা, নাহলে কোনো মানুষ খেতে পারবে? পুরো যেখানটায় অর্পি বসেছিল, ক্যামেরা অর্পিদের মানে ইনসাইড আউটের ক্যামেরায় দেখা গেছে যে পুরো পানের পিক ফেলা, ওখানে বসে মানুষ খেতে পারে না। এদিকে আমাদের ব্যাঙ্গালোরে বারবালিকা, সেখানে ব্যাঙ্গালোরে স্কচের পর স্কচের বোতল খোলে, স্কচের বোতলে ফোয়ারা, বেড়া চালাও ফোয়ারা, এরকম ফোয়ারা নিজের বাড়িতেও স্কচ খোলে, তারপর হচ্ছে গিয়ে ওয়াইন, রেড ওয়াইন, হোয়াইট ওয়াইন, সমস্ত কিছুর ফোয়ারা চলে। সেখানে ছেলের তো একবারই মাত্র উপনয়ন হবে, সেই উপনয়নে যে খাওয়া দাওয়াটা, উপনয়নের দিনের যে খাওয়া দাওয়াটা, সেটা জায়গাটা এইরকম চুজ। ও একবার গিয়ে দেখেও নি, কিন্তু হয়তো যখন গিয়ে দেখেছে ওর কিছু করার ছিল না, কিন্তু ওর মাসিরা, ওর মামারা, বললাম তো ওকে সবসময় লুজার করতে চায়, মানে বিশ্ব দরবারে কিন্তু ও লুজার হয়ে গেছে। কারণ ইনসাইড আউটের অনেক বেশি ইয়ে হয়, কি যেন বলে, ভিউজ হয়, ইনসাইড আউটের ভিউজ অনেক বেশি হয়, এক দিনে ওদের 3 লাখ 4 লাখ ভিউ হয়। সেখানে তাদের ক্যামেরায় যে রূপটা ধরা পড়েছে ওই ভেনিউটার, সত্যি কথা বলতে মানে মানে অর্পি সৌহার্দ্য অনেক ভালো যে ওরা বসে ওখানে খেয়েছে, অনেক ভালো যে ওরা ওখানটা বসে খেয়েছে, না হলে সত্যি কথা বলতে জাস্ট ঘেন্না লাগছিল। তো যাই হোক, কাজের মধ্যে যেটা দেখলাম ওই সকালবেলা খাওয়ানো দাওয়ানো সে সমস্ত কিছু, এই ওর যে ব্লগটা হয়েছে না, এই যে ব্লগটা হচ্ছে তার মধ্যে সবচেয়ে ভালো দৃশ্য আমার একটাই লেগেছে, সেটা হচ্ছে যখন থুনথুন ওর ছেলেকে জড়িয়ে ধরলো, ওই একটাই সিন আমার ভালো লেগেছে, বাদ বাকি আর কিছুই ভালো লাগেনি, ঠিক আছে? দুজন যখন ওর বাবা যখন ছেলেকে জড়িয়ে ধরলো, ওই সিনটা ভালো লেগেছিল। আমি শুধু একটাই কথা বলবো যে ছেলেকে নিজের মতো মানুষ করতে না,
যেখানে কিনা ভালোবাসা খুব ভালো কথা, ভালোবাসা খুব ভালো, কিন্তু সেই ভালোবাসার মধ্যে যদি সে একজন মানুষ, তার যদি পুরুষ মানুষ, তার যদি কোনো ভয়েস না থাকে, সেই ভালোবাসার কোনো দাম নেই। ছেলেকে এরকম মেরুদণ্ডহীন যেন না বানায়। তো যাই হোক, ঘোড়ামুখী দেখলাম একটা ভিডিওতে বলছে বিষবৃক্ষ, যে বিষবৃক্ষ যদি তুমি বপন করো, তুমি কি করে সেখান থেকে ভালো মানে মিষ্টি ফল পাবে। সত্যি তাই। এই বিষবৃক্ষ কিন্তু এখন এই থুনথুনের উচিত ছেলেকে বিষবৃক্ষ না করে তাকে কিন্তু মিষ্টি ফলযুক্ত একটা গাছ তৈরি করুক, নাহলে পরবর্তীকালে কিন্তু এই বিষ যে আছে না, সেই বিষে কিন্তু এদেরকেই শেষ হতে হবে। কারণ সেও কিন্তু দেখবে, সে কিন্তু দেখে বড় হচ্ছে যে তার বাবা মা, তাদের যে এল্ডারলি পার্সন আছে, বিশেষ করে বাবা মা, তাদেরকে কীরকম সম্মান জানায়। তো যাই হোক, এই থুনথুনের সম্পর্কে আমার এখন একটা কথা মনে হয়, যে ও এই যে কথাটা বলেছিল না শিলাদেবীর সম্পর্কে, যে শিলাদেবী নাকি অভিশাপ দিয়েছে, আমার পরিষ্কার মনে হয় এটা মিথ্যে কথা বলছে। কোনো রকম কোনো প্রমাণ কিন্তু দিতে পারেনি, কোনো রকম কোনো ভয়েস কল, কোনো রকম মানে কল রেকর্ডিং কিচ্ছু কিচ্ছু শুনিনি। তো সেখানে যারা এই জিনিসটাকে বেদবাক্য বলে মেনে নিয়ে আজও চলছেন, তাদের কাছে বলবো যে কোনো প্রমাণ আছে যে কিনা নিজের বাবা মায়ের সম্মান রক্ষার্থে গলা তুলে কথা বলতে পারে না, বউকে একটা কথা বলতে পারে না, সে কখনো অন্যের বাবা মায়ের সম্মানের কথা ভাববে না, উল্টে আরও বিষ ঢালতেই পারে, একেবারে ঢালতে পারে। তো এই কথাটা শুধুমাত্র ওর মুখের কথাতে বিশ্বাস করা কিন্তু আমার মনে হয় উচিত না, একেবারেই উচিত না। যদি সত্যি এরকম কিছু বলে থাকতেন, তাহলে তার প্রমাণ দিত যে বলেছে এরকম। তো সবচেয়ে বড় কথা, সে সময় এই রুমালি আর থুনথুন যেভাবে দু হাতে রীতিমতো এই বাতকুল্লার ফ্যামিলি তখন টিন আর এই সন্দীপের পুরো গলা টিপে ওদেরকে পুরো হাতে পাতে ভাতে মেরে দিতে চেয়েছিল, তাতে মা হিসাবে যদি সেই অন্যায় দেখে একটা প্রতিবাদ করেও থাকে, কিচ্ছু ভুল করেনি। কিন্তু যে কথাটা বলেছে, সেই কথার কিন্তু কোনো রকমভাবে কোনো আমরা প্রমাণ পাইনি। প্রমাণ ছাড়াই ওনার সম্পর্কে এই কথাটা মানে অনেকের মনে আটকে গেছে। তাহলে চিন্তা করে দেখুন না, তাহলে যদি সত্যি সেরকমই হয়, তাহলে এদের আর কারোর সাথে সম্পর্ক নেই কেন? ওরা নয়, ভীষণ বাজে মানলাম, ঠিক আছে। তো যাই হোক, খাওয়া দাওয়া সব দেখলাম, তাতে যা দেখলাম মানে ভীষণইভাবে বুঝতেই পারলাম যে ওকে জাস্ট আর কি জানি না, আমার তো যেটা মনে হচ্ছে ওকে জাস্ট হাত বুলিয়ে আর কি সমস্ত কিছু করে নেওয়া হয়েছে। তো যেটা আসল দিন, যেদিন খাওয়া, সেদিন নিরামিষ বলে জাস্ট এমন একটা ভাব করলো বা আমাদের ব্যাঙ্গালোরের বারবালিকা, যে মানে নিরামিষ মানে কি একেবারে খারাপ ব্যাপার। তো পুজো আচ্ছা এইসব দিনে নিরামিষ তো চলবেই, নিরামিষের মধ্যে অনেক ভালো ভালো খাবার খাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা, নিরামিষ খাওয়াক আর মানে যতই মন্ডা মিঠাই খাওয়াক, একটা জায়গা যেখানে খাওয়া দাওয়া হচ্ছে, সেই জায়গাটা কতটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন সেটা দেখবে না। বাট ওই যে মাসি আর মামা বলেছে, আর ছাড় তো ভাই, ছাড়, বয়ে গেছে, দেখ তো ঠিক আছে, এটা তো এত টাকা লাগছে, আচ্ছা বলে দিবি ওকে অত টাকা লাগছে, এরকমভাবে করেছে। আর ও শেষ মুহূর্তে এসে দেখে আর কিছু করার নেই, কারণ অন্য কোনো ভেনিউ ঠিক করা নেই। তো বললাম যে পদে পদে ওদেরকে লুজার করতেই চাইবে। তো আরেকটা জিনিস এবার রিচুয়ালসগুলোর মধ্যে বলি, অনেক সব রিচুয়ালসই কিন্তু ভুলভাল। প্রথমত আমরা যেটা জানি যে উপনয়নের একটা মেন রিচুয়াল হচ্ছে উপনয়নের পর 3 দিন যার উপনয়ন হয়েছে সে একটা ঘরে থাকবে, সে সেখান থেকে বেরোবে না। তারপর যখন পৈতে ধারণ করা হয়ে যায়, তারপর কিন্তু ছেলেকে প্রণাম করতে হয়। মানে ও যে এখন পৈতেটা ধারণ করেছে, ওকে কিন্তু প্রণাম করতে হয়। কেউ প্রণাম করেনি। ভিক্ষা শুনলাম, মুখ না দেখে নাকি ভিক্ষা নিতে নেই, এরকম অনেক রকম নিয়ম কিন্তু আছে, সেই একটা নিয়মও কিন্তু পালন করেনি। তো এটা যদি অন ক্যামেরা না হতো, আমাদের কোনো ব্যাপার ছিল না, আমি আমার কথা বলছি, কোনো ব্যাপার ছিল না। কিন্তু যখন দেখানো হবে, যখন তুমি দেখাবে, সেই জিনিসটা থেকে পয়সা কামাবে, যদি ভুল বার্তা দাও, তাহলে অবশ্যই কিন্তু আমিও বলবো, দর্শকরাও বলবে। আর দর্শকরা তো যেরকম ভিউজ দিয়েছে, তেমনি ছি থুতু করেছে যে
মাকে, গর্ভধারিণী মা মানে মামুনিকে ডাকা গেল না। কীরকম অবস্থা আমি শুধু ভাবি যে এ কি জিনিস। তো এই যে সেই জন্যই গানটা গাইলাম যে ওর নয় তাও মামুনির সাথে যা হয়েছে স্বার্থ চটেছে, সেই জন্য সম্পর্ক শেষ। কিন্তু থুনথুনের কি হয়েছিল? থুনথুন কেন তার মা বাবার মানে বাবা তো আগেই মারা গেছিল, তার মধ্যেই বিয়ে করে নিয়েছে, আর মাকে কেন রাখতে পারেনি নিজের কাছে? হ্যাঁ, কোনো উত্তর আছে? উত্তর যথা সময় কিন্তু পাবে। তো যাই হোক, আমার প্রেডিকশনই ঠিক ছিল, যেটা আপনাদেরকে বলেইছিলাম, যেটা পইতে না প্রহসন হতে চলেছে সেটাই দেখার। পদে পদে অনাচার। আর এই খাবার দাবারের সিনগুলো যা দেখলাম না, তাতে পুরো বোঝা গেল যে ভীষণই লো লেভেলের খাওয়া দাওয়া করিয়েছে। ওর যে স্ট্যাটাস, যেটা কিনা ব্যাঙ্গালোরে দেখায়, হ্যাঁ, বা স্কচের পর স্কচ আর ওয়াইনের পর ওয়াইন খুলে, সেখানে এইরকম ধরনের খাবার দাবার নিজেদের মধ্যে, মানে নিজেদের মানুষকে খাওয়াবে, সেখানে তো আরও বেশি করে ভালো করে খাওয়ানো উচিত ছিল। নিরামিষের কি আইটেমের অভাব পড়েছে নাকি? যে এরকম ধরনের খাওয়াচ্ছে, দেখলেন? খুব খারাপ লাগছে। আসলে দায়িত্ব কাকে দিয়েছে সেটা তো দেখতে হবে না। মসিজি, ঘসিটি বেগম মসিজি, সে আর তার সাথে সে আবার তার ছোটো ভাইকেও সাথে করে নিয়েছে, বুঝতে পারছেন? তো যাই হোক, দেখলাম অঙ্কিতা একদম পুরোদস্তুর আজকে পার্টিসিপেট করেছে। তো আর আরেকটা সিনও দেখলাম যে আমাদের এই যে ঘসিটি বেগমের মেয়ে, সে দেখলাম তার মেয়ে আর অঙ্কিতার মেয়েকে বারবার করে রুমালির ক্যামেরার মধ্যে একটা সিন দেখছিলাম, যেতে বলছিল যে যাও দেখো। যদিও সেরকমভাবে দেখালো না, শুধু একটা সিনে ওই মসিজির যে নাতনি তাকে ভালো করে দেখালো, অঙ্কিতার মেয়েকে তো ভালো করে দেখালোই না, শুধুমাত্র নামটা বলে ছেড়ে দিল। তার আর নিয়মে প্রচুর ভুলভাল। যখন ভিক্ষাও দিচ্ছিল সেই সময়কারও অনেক নিয়ম, কিন্তু আপনারা যাদের মধ্যে পইতে আছে তারা কিন্তু ঠিক এই জিনিসগুলো ধরতে পারবেন যে কতটা ভুলভাল নিয়ম। আর সবচেয়ে বড় ভুলভাল নিয়ম তো হচ্ছে গিয়ে 3 দিন, মানে পৈতের পর 3 দিন তাকে তো বেরোতেই নেই যার পৈতে হয়। কিছুদিন আগেই আমরা দেখেছিলাম কিন্তু যে সন্দীপের আরেক আত্মীয়, সেটাকে না ওই যে বাবলু পিসোর যে ওয়াইফ, বাবলু পিসি, মানে তার হচ্ছে গিয়ে এক ভাইয়ের মনে হয় ছেলের, হ্যাঁ ভাইয়ের ছেলের পৈতে আমরা দেখেছিলাম ওদের। সেখানে দেখেছিলেন ওরা কিন্তু বলেছিল যে আজকে তো পৈতেটা হলো, 2 দিন পর খাওয়া দাওয়ার ব্যাপারটা হবে, কারণ এই 2 দিন তাকে পুরোপুরি আইসোলেটেড থাকতে হয়। এটাই তো নিয়ম, 3 দিন আইসোলেট থাকতে হয়। তো সেক্ষেত্রে এরা নিয়ম কানুন কিচ্ছু মানছে না। তো যদি নিজেদের মধ্যে ব্যাপারটা রাখতো, ব্যাপারটা সোশ্যাল না করতো, তাহলে বলার আমরা সুযোগ পেতাম না। কিন্তু যেহেতু সোশ্যাল করেছে, যেহেতু এটা থেকে ইনকাম করেছে, তো অবশ্যই ভুল বার্তা যখন পৌঁছেছে বলবো তো বটেই, অবশ্যই বলেছি। তো যাই হোক, এরপর দেখি খাওয়া দাওয়ার শো অফ সেটা দেখি কীরকম হয়, সেটা নিয়েও অবশ্যই ভিডিও করব। তো যাই হোক, এই ভিডিওটা এখন আপাতত এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।